সুপ্রভাত ছাত্রছাত্রীরা। আজকে আমরা পড়ব ব্যাকরণের একটি অংশ, সেটি হচ্ছে শব্দার্থ পরিবর্তনের ধারা বা নিয়ম। বাংলা ব্যাকরণে শব্দার্থ পরিবর্তনের বিভিন্ন নিয়ম আছে। সেই নিয়মগুলি বা ধারাগুলি হলো, 1 নম্বর হচ্ছে শব্দার্থের প্রসার বা বিস্তার, দ্বিতীয়টি যদি শব্দার্থের সংকোচন বলি, তৃতীয় শব্দার্থের উৎকর্ষ বা উন্নতি, চতুর্থত শব্দার্থের অপকর্ষ বা অবনতি এবং পঞ্চমত শব্দার্থের রূপান্তর বা সংশ্লেষ। আমরা শব্দার্থের প্রসার বা বিস্তার বলতে বুঝি যখন কোনো শব্দ তার মূল অর্থকে অতিক্রম করে প্রসারতা লাভ করে বা বিস্তার লাভ করে, তখন সেই পদ্ধতি বা সেই রীতিকে শব্দার্থের প্রসার বা বিস্তার বলা হয়। অর্থাৎ কোনো শব্দ নির্দিষ্ট একটি অর্থ অতিক্রম করে ব্যাপক অর্থে ব্যবহৃত হলে সেটিকে শব্দার্থের প্রসার বা বিস্তার বলা হবে। যেমন আমরা বলতে পারি, তৈল শব্দটির মূল অর্থ ছিল তিলের নির্যাস বা রস। পরিবর্তিত অর্থ হল যে কোনো তৈলবীজের নির্যাস। এটি অর্থের বিস্তার বা প্রসার ঘটেছে এটিতে। আবার সিংহনাদ শব্দটি, মূল শব্দটি সিংহ বা পশুরাজের গর্জন। পরিবর্তিত অর্থে হুঙ্কার। এটিও শব্দের বিস্তার বা প্রসারে ঘটেছে। এখানে আমরা উদাহরণগুলি থেকে দেখব যে প্রত্যেকটি ক্ষেত্রেই শব্দ তার নির্দিষ্ট অর্থ অতিক্রম করেছে এবং বিস্তারিত বা প্রসারিত হয়েছে। শব্দের সংকোচনের কথা যদি আমরা আলোচনা করি, সেক্ষেত্রে দেখব যখন কোনো শব্দের বিস্তারিত অর্থ বা প্রসারিত অর্থ সংকুচিত হয়ে কোনো নির্দিষ্ট অর্থে পর্যবসিত হয়, অর্থাৎ সংকীর্ণ অর্থ ধারণ করে, তখন শব্দার্থ পরিবর্তনের সেই নিয়ম বা রীতিকে শব্দার্থের সংকোচন বলে ধরা হবে। উদাহরণ হিসাবে বলা যায়, মূল শব্দ যদি অন্ন থেকে থাকে, মূল শব্দ অন্ন, শব্দ অন্ন তার মূল অর্থ যেটা ছিল খাদ্য, পরবর্তী ক্ষেত্রে পরিবর্তিত অর্থ হিসাবে আমরা দেখব ভাত। অন্ন বলতে মূল অর্থ খাদ্য থেকে পরিবর্তিত হয়ে ভাত বোঝাই। এই পরিবর্তনটির ধারা হলো অর্থ সংকোচন। আমরা মৃগ শব্দটিকে নিয়ে আলোচনা করতে পারি। মৃগ শব্দটির মূল অর্থ ছিল যে কোনো বন্য জন্তু। পরিবর্তিত অর্থ হরিণ। এখানেও অর্থ সংকোচন ঘটেছে। বা যদি আমরা জন শব্দটি ধরি, জন বলতে মূল অর্থ ছিল মানুষ। পরিবর্তিত অর্থ দিনমজুর। এখানেও অর্থ সংকোচন ঘটেছে। এখানে প্রত্যেকটি ক্ষেত্রেই শব্দের মূল অর্থ সংকুচিত হয়েছে, তাই এইগুলি প্রত্যেকটি অর্থ সংকোচের রীতি অনুযায়ী হয়ে অর্থ সংকোচ ঘটেছে। শব্দার্থের উন্নতি বা উৎকর্ষ বলতে বুঝি যখন কোনো শব্দ
তার মূল অর্থ বা আদি অর্থ অতিক্রম করে অপেক্ষাকৃত উন্নততর অর্থ প্রকাশ করে, তখন সেই পরিবর্তনকে শব্দার্থের উন্নতি বা উৎকর্ষ বলা যেতে পারে। যেমন মন্দির শব্দটি, এটির মূল অর্থ ছিল গৃহ, যে কোনো গৃহ। পরবর্তীকালে মন্দির শব্দ অর্থ দেবালয় হয়ে যায়। বা মার্জনা, মার্জনা কথাটির মূল অর্থ ছিল ঘষা মাজা করা, পরবর্তীতে অর্থ হয় ক্ষমা। ভয়ানক শব্দটি মূল অর্থ ছিল ভীতিপ্রদ, পরিবর্তিত অর্থ অত্যধিক। এগুলি সবকটি শব্দার্থের উন্নতি বা উৎকর্ষের উদাহরণ, বা শব্দার্থ পরিবর্তনের যে ধারা, সেটিতে এখানে প্রত্যেকটিতেই শব্দার্থের উন্নতি বা উৎকর্ষের ধারা অনুসরণ করা হয়েছে। শব্দার্থের অবনতি বা অপকর্ষ, যখন কোনো শব্দের আদি অর্থ বা মূল অর্থ প্রচলিত অর্থে অপেক্ষাকৃত নিম্ন রুচির হয়, তখন তাকে শব্দার্থের অবনতি বা অপকর্ষ বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায়, বস্তি শব্দটির মূল অর্থ বসতি, পরিবর্তিত অর্থ ঘন বসতিপূর্ণ অপরিচ্ছন্ন দরিদ্র পল্লী। বা যদি আমরা ঝি শব্দটিকে দেখি, সেটির মূল অর্থ ছিল কন্যা, পরিবর্তিত অর্থ পরিচারিকা। বা চামার শব্দটি যদি আমরা দেখি, সেটির মূল অর্থ ছিল চর্ম ব্যবসায়ী, পরিবর্তিত অর্থে ব্যয়কুণ্ঠ নীচ ব্যক্তি। সুতরাং বলা যায়, এগুলির প্রতিটি ক্ষেত্রেই শব্দ তার আদি অর্থ থেকে সরে এসে অপকর্ষ বা অবনতি সূচক হয়ে গিয়েছে। সুতরাং এগুলি প্রত্যেকটি শব্দার্থের অবনতি বা অপকর্ষের রীতিকেই অনুসরণ করেছে। শব্দার্থের সংশ্লেষ বা রূপান্তর, যখন কোনো শব্দের মূল অর্থ বা আদি অর্থ রূপান্তরিত হয়ে পুরোপুরি পৃথক অর্থে পরিণত হয়, তখন তাকে শব্দার্থের সংশ্লেষ বা রূপান্তর বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায়, গবেষণা শব্দটি মূল অর্থ গরু অন্বেষণ বা গরু খোঁজা, পরিবর্তিত অর্থ তত্ত্ব নিরূপণার্থে বিশেষ অনুসন্ধান। বা সন্দেশ শব্দটি মূল অর্থ ছিল সংবাদ, পরিবর্তিত অর্থ মিষ্ট দ্রব্য বিশেষ। এই উদাহরণগুলি আলোচনা করলে দেখব যে প্রত্যেকটি ক্ষেত্রেই শব্দের অর্থ এমনভাবে পরিবর্তিত হয়েছে যে সেই অর্থের সঙ্গে মূল বা আদি অর্থের কোনো মিল বা সাদৃশ্য পাওয়া যায় না। সেই জন্য এগুলি শব্দার্থের অর্থ সংশ্লেষ বা অর্থ সংক্রম রীতি অনুসরণ করেছে। আমাদের আজকের পাঠ এখানেই শেষ হলো। পরবর্তী পাঠ আমরা আগামী দিন করব।